এখানে সাউডুবি নামে একটা পুকুর আছে, সেই পুকুরের নামেই এই গ্রামের নাম। এই পুকুরটার প্রায় ধার ঘেঁষেই একটা চওড়া মেঠো রাস্তা এঁকে বেঁকে চলে গেছে শহরের দিকে। সাউডুবি থেকে প্রায় 1.5 মাইল দূরে বসে ময়নাডুবির হাট। হাট বললে বলা ভুল হবে, ছোটখাটো একটা গ্রাম্য বাজার বলা চলে। সাউডুবি থেকে হাটে যাবার যে রাস্তাটা সোজা চলে গেছে, তার ডান দিকে আর একটা রাস্তা এঁকে বেঁকে গ্রাম থেকে গ্রামান্তরে চলে গেছে। এই ছোট রাস্তাটার পথ ধরে 1 মাইল রাস্তা এগিয়ে গেলেই পরে রেল স্টেশন। ওই রেল স্টেশনের রাস্তাটা ধরেই একটা ভ্যান রিক্সাকে আসতে দেখা গেল। ভ্যান রিক্সাটার ওপর বসে আছে একটা মোটা সোটা চেহারার বয়স্ক লোক। ধপধপে গিলে করা সাদা পাঞ্জাবি পায়জামা পরনে, গলায় চিকচিক করছে একটা সোনার হার। সঙ্গে একজন গিন্নি বান্নি চেহারার মহিলা, মাথায় আতটানা ঘোমটা, তারও হাতে ও গলায় সোনার গয়না শোভা পাচ্ছে। মোটা লোকটা একটা হেঁকে বললে, আয় যে বুঝলে গিন্নি, এই হলো সাউডুবির পুকুর। ছেলেবেলায় এখানে যখন আসতুম, কত সাঁতারি না কাটতুম এই পুকুরটায়। আর আর ওই যে দেখছো, ওই দিকে সোজা গেলে রাস্তা বরাবর ময়নাডুবির হাট। ভ্যান রিক্সাটা এরপর এসে দাঁড়ালো একটা ভাঙা চোরা বাড়ির সামনে। মোটা লোকটা ভ্যান থেকে নেমে দাঁড়ালে, বাড়িখানার কি ছিরি হয়েছে? ছ্যা 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 ছ্যা। আরে ও নিমাই, বাড়ি আছিস? বৌমা, ও বৌমা, তোমরা গেলে কোথায় সব? বাইরে হাঁকডাক শুনেই নিমাই আর ওর বউ লক্ষ্মী বাইরে বেরিয়ে এলো। আরে আরে পিসে মশাই, এর নাম, আসুন আসুন, ঘরে আসুন। বুঝলি ভাই, তোর বাড়িতে কটা দিন থাকতে এলুম, আর তারপর এখান থেকেই কাশী দর্শনে রওনা দেব। নিমাইয়ের বউ লক্ষ্মী ওদের প্রণাম করে। থাকুন না পিসে মশাই, নিজের বাড়ি মনে করে যতদিন খুশি থাকুন। আসুন আসুন পিসিমা। তা বাড়িখানার এমন চেহারা করেছিস নিমাই, দেখি কদিন থাকা আমাদের সম্ভব হয়। পিসেমশাইয়ের এই কথাটা শুনেই নিমাই শুকনো মুখে দাঁড়িয়ে রইল। যাক রে, এক চিলিম তামাক দে দেখি। নিমাইয়ের পিসেমশাই বারান্দায় জুত করে বসে হুকো টানতে লাগলো। ওদিকে লক্ষ্মী নিমাইকে বললে, ঘরে কুটুম এসেছে, আর এদিকে ভাড়ারে কিচ্ছুটি নেই, চাল পর্যন্ত বাড়ন্ত। তুমি যাও, শিগগির কিছু বাজার করে নিয়ে এসো। ওরা বড়লোক মানুষ, একটা বড় দেখে মাছ এনো। কি করি বলো তো দেখি, হাতে একটাও পয়সা নেই, সেখানে মাছ তেল মশলা, সে তো অনেক টাকা পয়সার দরকার। এসবের ব্যবস্থা কি করে করব এখন? সে তোমাকে ভাবতে হবে না, আমার এই হাতের বালাখানা নিয়ে যাও, এই দিয়ে। না না না, কি করছো, কি কি করছো? আর একটা মাত্র গয়না রয়েছে তোমার, ওইটা ওইটা কিছুতেই হবে না, ওইটা হবে না। সে না হয় পরে ভাবা যাবে, এখন তুমি যাও, ওনাদের জন্য ভালো করে বাজার করে নিয়ে এসো। অনিচ্ছা সত্ত্বেও নিমাই লক্ষ্মীর বালাখানা নিয়ে বেরিয়ে পড়ে। ও মনে মনে ঠিক করে রেল লাইন পার হয়ে বাজারের রাস্তাটা ধরবে। বালাটা যতবার নিমাই দেখছিল, ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিল।
ওদের বিয়ের অবশিষ্ট শেষ স্মৃতি এটাই। এসব ভাবতে ভাবতে কখন যে ঝড়ের গতিতে আসা মেল ট্রেনটা ওর সামনে চলে এসেছিল সেটা খেয়াল করেনি নিমাই। মুহূর্তের মধ্যে সেই ট্রেনের ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে নিমাইয়ের প্রাণহীন দেহ। এই ঘটনার পর দীর্ঘ 1 মাস কেটে গেছে। ততদিনে বর্ষাটাও জাঁকিয়ে পড়েছে। ময়নাডুবির হাটে বংশীর চায়ের দোকানে জোর আড্ডা বসেছে। বর্ষার মেজাজে গরম গরম চা আর তেলে ভাজা খেতে খেতে রাত যে কখন 9টা বেজে গেছে খেয়াল করেনি কেউ। হাট তখন প্রায় উঠবো উঠবো করছে। হঠাৎ গণেশ বলে উঠল, এ বাবা, ওটার কথা একদম মনে নেই। কেন, কি হলো রে? গিন্নি সকালে বারবার বলে দিয়েছিল মাছ নিয়ে আসতে। হ্যাঁ, গল্প করতে করতে একেবারে ভুলে গেছি আমি। তা গোটা সন্ধ্যেটা গড়িয়ে এখন তোর এই কথাটা মনে পড়ল। এদিকে রাখহরি মণ্ডল হুকো টানতে টানতে পাশ থেকে টিপ্পনি কাটল, আজ গণেশের কপালে যাই দুঃখ আছে। আরে চল না কাশিম, একবার মাছ বাজার থেকে ঘুরে আসি। সব দোকান তো এখন উঠে যায়নি। আজ মাছ না নিয়ে গেলে একদম চলবেই না, ছেলেটাও বারবার বলে দিয়েছে। আর তারপর বছরের প্রথম ইলিশ উঠেছে। 8 ঘন্টা না হয় একটু দেরি হবে, ক্ষতি কি? এরপর গণেশ ও কাশেম হাটে মাছের দোকানে যায়। ও চাচা, এই ইলিশ কত করে গো? সেরফ 900 কিলো দরে দিচ্ছি বাবু, লে যাও, খুব তাজা মাছ। নতুন ইলিশ উঠেছে বলে একদম গলা কাটছো দেখি। ঠিক আছে, দিয়ে দাও, ভালো দেখে দিবা কিন্তু। ওরা 2 বন্ধু অনেক দেখে শুনে একটা ইলিশ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ওদের সঙ্গে বুড়ো মনসুখ চাচা আর দোকানি প্রহ্লাদ সাহাও বাড়ির পথ ধরল। যাক, শেষ অবধি বেশ ভালো সাইজের একটা ইলিশ পেয়ে গেলাম, কি বল? আজকে হাটবার হওয়ার কারণে পেয়ে গেলি, না হলে আজ তোর কপালে খুব দুঃখ ছিল। আচ্ছা শোন না, আবার অতটা ঘুরে যাব কেন? তার চেয়ে বরং চল রেল লাইন পার হই চলে যাই। হ্যাঁ, তা যাওয়া যায়, কিন্তু এত রাতে রেল লাইন দিয়ে, তাও আবার হাতে মাছ নিয়ে যাওয়াটা কি ঠিক হবে রে? জানো গো, কি হবে ওই পথে গেলে? আরে জানিসই তো, গ্রামের কত মানুষ এই লাইনে এসে শেষ হয়েছে। অপমৃত্যুতে আত্মার কখনো মুক্তি হয় না। খাবার লোভে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। তার মধ্যেই তুই আবার কাঁচা মাছ নিয়ে যাচ্ছিস। এটা এটা একেবারে ঠিক নয় গণেশ। ও, এই জন্যই তোমরা ভয় পাচ্ছ? ধর, ওসব কিছু হবে না। বুড়ো মানসুখ রাগ করে বলল, তাহলে তাহলে যাওয়ার হলে তুই যা গা গণেশ, আমরা অপাদান মারাবো না। চল প্রহ্লাদ, আমরা আমরা এই পাশের রাস্তা দিয়ে এগোই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। এই বলে মনসুখ আর প্রহ্লাদ অন্য পথ ধরে চলে গেল। হ্যাঁ, সব ভিতর ডিম। এখন চল তাড়াতাড়ি কাশেম, আকাশের অবস্থা দেখছিস তো, খুব একটা ভালো দেখছে না। কখন আবার বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই। মাছ হাতে নিয়ে গণেশ আর কাশেম 2 জনে সেই রেল লাইনের দিকেই চলতে শুরু করে।
কিছু সময় হাঁটার পর দুজনে রেল লাইনের একেবারে কাছে উপস্থিত হলো। রেল লাইনের পাশে সরু রাস্তা দিয়ে দুজনে এগিয়ে চলছে। অন্ধকারের মধ্যে দিয়ে রেল লাইন যেন দূরে মিলিয়ে গেছে। রাতের দিকে এদিকে আসা হয় না কদিন, তাই বুঝতে পারিনি। সত্যি রাতে একেবারেই নিরিবিলি জায়গাটা, তাই কি না বল কাশেম? হ্যাঁ, তা তো ঠিক বলেছিস। তবে এখানে বেশি কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি হেঁটে এই জায়গাটা পার করে ফেলি। ওরা দুজনেই কথা বলছে, এমন সময় ট্রেনের হর্ন বেজে ওঠে। হুইসেল দিতে দিতে এগিয়ে আসছে রাতের শেষ ট্রেন। এই জায়গাটা খুব একটা ভালো নয়, অনেকবার অনেক দুর্ঘটনা ঘটেছে এর আগে। এই ট্রেন আসছে, ওই 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 সরু পথটা দিয়ে আর যাওয়া যাবে না। চল তেঁতুল গাছটার নিচে গিয়ে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল ওখানে গিয়ে দাঁড়াই। ওরা তাই লাইন না পেরিয়ে ট্রেনটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। রেল লাইন থেকে কিছুটা দূরেই একটা তেঁতুল গাছ যেন আপনা আপনি নড়ে উঠল ওদের চোখের আড়ালে। ওরা দুজনে এরপর তেঁতুল গাছটার নিচে গিয়ে দাঁড়ায়। ওরা জানতো না ওই গাছেই থাকে কদিন আগেই রেলে কাটা পড়া গ্রামের লোক নিমাইয়ের আত্মা। তেঁতুল ইলিশের গন্ধ কত বড় ইলিশ! এই মাছের জন্যেই শেষ হয়েছে আমার জীবনটা। আর কাউকে আমি ঘরে গোটা মাছ নিয়ে যেতে দেব না। এই কি 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 হলো? কি হলো এটা? কেন রে, কি হলো? না, কেন জানি না, মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কাঁধের উপর এসে পড়লো। ঠান্ডা নিঃশ্বাস? কী সব বলছিস রে? আমি তো পাশেই আছি, মনে হয় না কিছু আছে। বাদলার রাত তো, ঠান্ডা হাওয়া হয়তো দিয়েছে, তাই তাই তোর ওরম মনে হয়েছে। হঠাৎ করেই একটা খ্যানখ্যানে গলা বলে উঠল, মাছটা মাছটা গাছের নিচে রেখে চলে যা, চলে যা এখনই। ওই শোন, বলছিলাম না আমাদের পেছনে কেউ আছে? ওই দেখ, শুনতে পেলি তুই? এই এই কে রে? কে আমাদের ভয় দেখাচ্ছিস? ওতে কিছু হবে না, কোনো মাছ পাবি না, চুপচাপ চলে যা। হাতের কাছে পেলে না একদম ওকে একদম হাড় গুঁড়ো করে দেবো, তোর মাছ খাওয়া বেরিয়ে যাবে। এমন সময় কিছু দূরেই রেল লাইন দিয়ে ছুটে আসে ট্রেন। ট্রেনের আলো রেল লাইনে পড়ে আলোকিত করে রেখেছে গোটা জায়গাটা। অমনি ওদের পেছনের গাছটা থেকে ধূপ করে একটা আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গেই দেখা গেল একটা আবছা ছায়ামূর্তি এগিয়ে চলেছে ট্রেন লাইনের দিকে। ওটা কে যাচ্ছে রে রেল লাইনের ওপর দিয়ে? আরে ট্রেনটা তো ওদিকেই যাচ্ছে। আমার তো এই ওটা আমাদের নিমাই না? ওটা তো নিমাই মনে হচ্ছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, ওটা তো নিমাই। হ্যাঁ, কিন্তু এ কি করে সম্ভব রে গণেশ? কি সম্ভব আবার কথা বলছিস? আরে তোর কি এটা মনে নেই? নিমাই তো আজ প্রায় 1 মাস আগে মারা গেছে। ঠিক এখানেই গ্রামের লোকেরা ওর দেহ উদ্ধার করেছিল। মুহূর্তের মধ্যে গণেশের সব কথা মনে পড়ে। প্রায় তো, তুই তো ঠিক বলেছিস। তাহলে এটা কে? তোকে বারবার বারণ করেছিলাম গণেশ, মাছ নিয়ে এদিকে আসিস না। এবার বুঝতে পারছিস তো কেন আমরা সবাই তোকে বারণ করেছিলাম? আরে ধর, আমার মনে হয় আমরা ভয় পেয়ে নির্ঘাত কিছু ভুলভাল দেখেছি। তা বলে দুজনে একসাথে ভুল দেখলাম? আমার মনে হচ্ছে নিমাইয়ের আত্মা এখানে আছে। ভালো কথা বলি কি,
তুই মাছটা এখানে ফেলে দে, এই মাছ এখানে ফেলে দিয়ে বাড়ি চল। এই মাছের উপরে অতৃপ্ত আত্মার নজর পড়েছে, এই মাছ বাড়িতে নিস নে গণেশ। ধর তোর আমার সেই এক কথা, অনেক দেরি হয়ে গেল, চল পা চালিয়ে, মাছ নেবে না। এরপর ওরা দুজনে বাড়ির দিকে রওনা দেয়। গণেশ মাছ হাতে আগে আগে আর কাশেম পিছনে পিছনে চলতে থাকে। কিছু দূরে চলার পর কাশেম একটা বিষয় খেয়াল করে বেশ ভয় পেয়ে যায়। ও দেখে গণেশের ঠিক কাঁধের ওপরে যেন একটা কালো ছায়া বসে আছে। যদিও কাউকে চোখে পড়ছে না, কিন্তু ছায়াটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই গণেশ, গণেশ শোন না, তুই বাড়িতে গিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে চান করে নিস। এই কথা শুনে গণেশ মুখ না ঘুরিয়েই একটা বিকট গলাতে বলে, সে কথা তোকে চিন্তা করতে হবে না, ওই যে তোর বাড়ি চলে এসছে, যা যা তুই বাড়িতে ঢুকে পড়, চলে যা। কাশিম আরও কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না, তবে বুঝতে পারল কোনো একটা কিছু অশুভ আজ ঘটতে চলেছে। গণেশ আরও কিছুটা হাঁটার পর বাড়িতে পৌঁছল। কই গেলে? মাছটা নাও, কই নাও মাছ। মাছ মাছ করে তো আমার জীবনটা বের করে দিলে, আর মাছ ধরো, ধরো মাছটা। গণেশের ডাক শুনে ওর বউ শিমুল বাইরে বেরিয়ে আসে। এ কি গো, এত দেরি হলো তোমার আসতে? উমা, এ কি, রাতের বেলা আবার মাছ নিয়ে এসেছো? হ্যাঁ, মাছ নিয়ে এসে যা, তুমি তো সকালে বললে আজ মাছ নিয়ে আসতে হবে। উমা, এমন করে কেন বলছো? আমি কখন তাই বললাম? আমি বলেছিলাম যদি তাড়াতাড়ি ফেরো তবেই মাছ আনতে, রাত হয়ে গেলে আর মাছ আনতে হবে না। ছেলেকে আমি ঘি ভাত মেখে দিয়েছিলাম, দিব্যি খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই রাত বিরেত, তার মধ্যে আবার শনিবার, মাছ না আনলেই পারত। হ্যাঁ, এত কথা বলো না তো, কত সুন্দর মাছটা, এই মাছের জন্যই আমার জীবনটা শেষ হয়েছে। যাও যাও, এখন তুমি যাও, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমবো এখন। সে কি গো, তুমি কিছু না খেয়ে শুয়ে পড়বে? শরীরটা খারাপ হলো নাকি? হ্যাঁ, শরীর খারাপ হতে যাবে কেন? কিছুই হয়নি আমার, এখন কিছু খেতে ইচ্ছা করছে না। খাবার চাপা দিয়ে রেখে তুমি চলে যাও, আমার খিদে পেলে আমি ঠিক খেয়ে নেব। শিমুল আর কথা বাড়ালো না, তবে গণেশের আচরণ আর ওর গলার স্বর খুব অদ্ভুত গোছের লাগে ওর কাছে। ওর ভালো মানুষ বরটা আজ কেন এত বদমেজাজি আচরণ করছে, তার উত্তর খুঁজে পেল না শিমুল। রাত তখন অনেক গভীর হয়েছে, চারিদিকে নিশুতি অন্ধকার। শিমুল বুঝতে পারে গণেশ বিছানা ছেড়ে উঠল। আর তার কিছু পরেই রান্নাঘরের দরজা খোলার শব্দ এলো। কিছু সময় সব চুপচাপ, আর তারপর কেমন একটা বিকট শব্দ। বিষয়টা বোঝার জন্য শিমুলও রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
আর রান্নাঘরের ভেতরের দৃশ্য দেখে ওর শরীরটা তখন একেবারে থরথর করে কেঁপে উঠল। ও দেখে গণেশ মাটিতে বসে কাঁচা কাঁচা মাছটা চিবিয়ে খাচ্ছে, আর পিছনের মাটির দেওয়ালে পিদিমের আলো পড়ে দেখা যাচ্ছে একটা কালো ছায়া। গণেশের কাঁধের উপরে যেন একটা ছায়া বসে আছে, আর সেই যেন গণেশকে দিয়ে সবটা করিয়ে নিচ্ছে। শিমুলের পুরো বিষয়টা বুঝতে আর অসুবিধা হলো না। বুদ্ধি করে রান্নাঘরের দরজাটা ও বাইরে থেকে বন্ধ করে দিল। গণেশ আর কাশেমের পরিবারের সম্পর্ক খুবই ভালো। কারোর কোনো বিপদ হলেই একে অপরের কাছে আগে ছুটে যায়। শিমুলও তাই আগে কাশেমের বাড়িতেই ছুটে গেল। কাশিমদা, রাজিয়া, ঘুমিয়ে পড়লে নাকি? শিমুলের ডাকাডাকিতে কাশেম আর ওর বউ রাজিয়া বাইরে বেরিয়ে আসে। এ কি শিমুল, তুই এত রাতে? কি হয়েছেটা কি? কি গো ভাবি, এত রাতে সব ঠিক আছে তো? না দাদা, কিচ্ছু ঠিক নেই। আপনার বন্ধুর কেন, কি হয়েছে গণেশের? শিমুল ওর চোখে দেখা সব ঘটনা কাশেম আর রাজিয়াকে বলে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম ভাবি। বারবার গণেশকে বলেছিলুম মাছ নিয়ে রেল লাইনের পাশ দিয়ে আজ না আসতে, আর আমিও তো ওই দৃশ্য দেখেছিলুম, কিন্তু ভয়ে ওকে আর আটকাতে পারিনি আমি। তোর দাদা এসে আমাকেও বলেছিল। আমি বরং বলেছিলাম নিশ্চয়ই কিছু ভুল দেখেছো তোমরা। কাশিম আর রাজিয়া শিমুলের সাথে ওদের বাড়িতে গিয়ে দেখে গণেশ রান্নাঘরের দরজা ধাক্কাধাক্কি করছে আর বলছে, আমাকে আমাকে খেতে দে, আমার খুব খিদে পেয়েছে, আমার আমার আরো মাছ চাই, গোটা গোটা মাছ দে। দরজাটা বন্ধ করে দিয়েছিস কেন? আমায় মাছ দে, দে মাছ, আমি মাছ চাই। দাঁড়াও দাঁড়াও, ওকে বলে ঠিক করা যাবে না। এর জন্য ডমরু গুনিনকে খবর দিতে হবে। তোমরা দুজনে এখানেই থাকো, আমি ডমরু গুনিনকে ডেকে আনছি। আর শোনো, ভুলেও কিন্তু দরজা খুলো না, তাহলে খুব বিপদ হয়ে যাবে। কাশেম আর সময় নষ্ট না করে ছুটে যায় ডমরু গুনিনের কাছে। কাশেম ডমরু গুনিনের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলে, আর ডমরু গুনিনও আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ উপস্থিত হয় ওদের বাড়িতে। শোন, গণেশের উপরে অতৃপ্ত আত্মা ভর করেছে। ওই আত্মা ওই মাছের লোভেই ওর পিছু নিয়েছিল। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি ওর বন্দোবস্ত করছি। এরপর ডমরু গুনিন রান্নাঘরের দরজা খুলে দেয়। উঠোনে বসে ধুনি জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করে। পিশাচায় রক্ষায় অকুশচ নিমিত্তিয় মুক্তায় বিরিহ। পিশাচায় রক্ষায় অকুশচ নিমিত্তিয় মুক্তায় বিরিহ। পিশাচায় রক্ষায় অকুশচ নিমিত্তিয় মুক্তায় বিরিহ। নিমিত্তিয় মুক্তায় বিরিহ। নিমিত্তিয় মুক্তায় বিরিহ। এই তুই কে? ছেড়ে দে গণেশকে, না হলে তোর বড় বিপদ আছে। না না, আমি এর শরীর ছাড়ব না। এখন থেকে এই শরীর আমার। আরো আরো অনেক অনেক মাছ চাই আমার, অনেক মাছ। ছাড়বি নে? তবে এই নে,
আগুনের উপর আরো কিছু ফেলে আহুতি দেয় ডমরুগুনিন। সঙ্গে সঙ্গেই গণেশ চিৎকার করে উঠে বলে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ওর শরীর ছেড়ে দিয়ে ফিরে যা তুই রেল লাইনে, ওটাই তোর জায়গা। আর চিন্তা নেই, আগামী অমাবস্যার রাতেই তোকে আমি মুক্তি দেব, কথা দিলাম, আমি মুক্তি দেব তোকে। ওই ওই মাছ কিনতে গিয়েই আমার জীবনটা শেষ হয়ে গেছে, তাই মাছ দেখে আর লোভ সামলাতে পারি না। গণিন মশাই, আমাকে মুক্তি দেবেন তো আপনি, কথা দিন। ডমরুগুনিদের শত কথার এক কথা। আমি বললাম তোকে আমি মুক্তি দেব, কিন্তু তুই এখন চলে যা, চলে যা গণেশের শরীর থেকে, চলে যা। ডমরুগুনিন এটা বলার পরেই একটা কালো ছায়া গণেশের শরীর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। তোমাদের আর কোনো চিন্তা নেই, গণেশ এখন ঘুমোবে। কাশিম, তুই ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, আর কাল সকালে ঘুম ভাঙলে এই কালো সুতোটা বৌমা ওর হাতে বেঁধে দেবে। আর আর কোনো বিপদ নেই তোমাদের। এই বলেই ডমরুগুনিন সবাইকে বিদায় জানিয়ে চলে যান। পরের দিন সকালে গণেশের যখন ঘুম ভাঙে, তখন কিছুই মনে নেই ওর, সব কিছুই আগের মতো স্বাভাবিক।